নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এবার আরেকটা অন্য ধরনের একটু ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য। এখানে মূলত আমরা আলোচনা করে থাকব যে ধরুন আগে আপনাদের সঙ্গে আমরা ডিসকাস করেছি বা আলোচনা করেছি যে কি ধরনের মিউচুয়াল ফান্ড হতে পারে। এবার আপনাদেরকে একটু একটা ধরনের ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেবো ছোট্ট করে এই ভিডিওটার মধ্যে দিয়ে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন ফান্ডটা কোন ক্যাটাগরির এবং তাতে ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে কি না, আহ, এবং করলে কেন করবেন, কিভাবে করবেন, সেটার যে বেসিক আইডিয়াটা যেটা আমি সাধারণত ফলো করে থাকি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। প্রথমতই আমরা বলেছিলাম লার্জ ক্যাপ বলে একটা মিউচুয়াল ফান্ড হয়ে থাকে। তো লার্জ ক্যাপ বা মিউচুয়াল ফান্ড যেগুলো হয় সেগুলো সাধারণত বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে এবং এর রিস্ক খুব স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কম। তার কারণ বড় কোম্পানি ডুবে যাবে, এর রিস্ক খুবই না বললেও সাধারণতই কম হয়েই থাকে অ্যাজ কম্পেয়ার টু আপনি যদি একটা মিড ক্যাপ বা একটা স্মল ক্যাপ ফান্ডের কথা ভেবে থাকেন। তাহলে লার্জ ক্যাপ যে ফান্ডগুলো হয়ে থাকে তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ধরুন আপনার যেই এক্সপেন্স রেশিও, মানে এই যে ফান্ড ম্যানেজার যে আপনার টাকা নিয়ে বিনিয়োগ করবে এবং আপনাকে একটা রিটার্ন জেনারেট করে দেবেন, তার জন্য তারও একটা ফিজ আছে। তো ওই মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো তার নিজের থেকে দেবে না, স্বাভাবিকভাবেই আপনার আমার টাকা নিয়েই তার থেকেই একটা পার্সেন্টেজ কেটে নিয়ে তারা দেয়। এই যে পার্সেন্টেজ যেটা ওরা কেটে নেয় সেটাকে বলে এক্সপেন্স রেশিও। সাধারণভাবেই এটা ধরুন খুব বেশি হলে 1 থেকে 1.5%-এর মধ্যে ঘোরাফেরা করে। মানে ধরুন আপনি একটা মিউচুয়াল ফান্ড কিনলেন, আপনার লাভ হলো যেটা, তার থেকে টোটাল যেই আপনার অ্যামাউন্টে গিয়ে দাঁড়ালো তার থেকে 1% কেটে নিয়ে আপনাকে দেওয়া হয়। এইটা জেনারেলি ডেলি যে আপনার এনএভি ভ্যালু বা মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের যে ভ্যালু তাতে এটা রিফ্লেক্ট করে থাকে। তো এবার আপনি যদি দেখেন এই যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেগুলো, এদের এক্সপেন্স রেশিও একটু বেশি হয়ে থাকে। আর প্যাসিভ মিউচুয়াল ফান্ড যেগুলো তাদের এক্সপেন্স রেশিও সাধারণভাবে কম হয়ে থাকে। সাথে সাথেই এই যে মিউচুয়াল ফান্ডের যে লক ইন পিরিয়ড, মানে ধরুন 365 দিনের আগে বা ধরুন 2 বছরের আগে আপনি যদি আপনার টাকা সরিয়ে নেন, ওই মিউচুয়াল ফান্ড থেকে নিয়ে নেন, অন্য কোথাও ট্রান্সফার করে দেন, সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বলে যে ধরুন তারা হয়তো 1% একটা আপনার থেকে কেটে নেবে। তার কারণ তাদের হিসেব করা ছিল এত টাকা এখানে বিনিয়োগ হয়ে থাকবে, সেই ক্যালকুলেশন ডিসরাপ্ট হয়ে যায় বলে আপনাদের থেকে একটা পার্সেন্টেজ তারা কেটে নেয়। এটাকে বলা হয় লক ইন পিরিয়ড এবং এর জন্য যেই চার্জটা কেটে নেওয়া হয় সেটাও কিন্তু এই লক ইন পিরিয়ডেরই একটা পার্ট। তো এবার যদি ধরুন আপনার মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও আপনি দেখছেন 0.7%, ঠিক আছে? তার মানে এই যে ধরুন যা রিটার্ন জেনারেট করবে 0.7% আপনাকে দিতেই হচ্ছে। আর সাথে সাথে ধরুন লক ইন পিরিয়ড দেখা গেলো 1 বছর, মানে 1 বছরের আগে আপনি টাকা তুললে হয়তো আপনার 1% ডিডাকশন করে নিল, ঠিক আছে? সাথে সাথে টিটিএস আছে, ট্রানজাকশন চার্জ আছে। টিডিএস মানে হচ্ছে কত ট্যাক্স সরকারকে দিতে হবে, এক্সচেঞ্জকে দিতে হবে। তো এই যে বিষয়গুলো এসে যাচ্ছে, এর ফলে দেখবেন যে মিউচুয়াল ফান্ডের কিন্তু বিনিয়োগ করে আপনি হয়তো 10% রিটার্ন জেনারেট করলেন, কিন্তু আলটিমেটলি আপনি হয়তো 8%ই পাচ্ছেন, যেটা কিনা অনেক সময় এফডির সঙ্গে হয়তো কাছাকাছি চলে এলো। তাহলে সেই ক্ষেত্রে কী করুন, আপনি কি বিনিয়োগ করবেন না? না, তার মানে তা নয়। তার মানে হচ্ছে এই, আপনাকে ঠিক বুঝে নিতে হবে যে আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান। যদি সাধারণভাবে দেখেন যেগুলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড, সেগুলোতে রিস্ক বেশি, কিন্তু তাতে ফান্ড ম্যানেজারকে অনেক বুদ্ধি বা মাথা বেশি খাটাতে হয়। স্বাভাবিকভাবেই তাতে রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। মার্কেট যদি পড়ে যায় তাহলে এগুলো অবশ্যই বেশি ভাগ পড়বে, এবং মার্কেট যদি ওঠে তখনও এগুলোর ওঠার চান্সটা বেশি। ধরুন আপনাকে লার্জ ক্যাপ ফান্ড হয়তো দিল 10% বা 12%, মিড ক্যাপ হয়তো সেখানে দেবে 15 থেকে 20%, স্মল ক্যাপ হয়তো দিয়ে দিল 20 থেকে 25%। এগুলো সবই আন্দাজের ফিগার, এগুলো মানে বাস্তব ফিগার আমি ধরছি না, এগুলো আমি যা দেখেছি তার আন্দাজ অনুযায়ী আপনাদেরকে বলছি। তো এবার সেটা যদি হয়ে থাকে, এর মধ্যে থেকে যদি আপনি 1%, ধরুন আপনি যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্ট করছেন,
স্বাভাবিকভাবে ফান্ড ম্যানেজারের একটা রোল প্লে করে, কেননা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোন মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি বেশি ভালো পারফর্ম করছে। কিন্তু লার্জ ক্যাপের ক্ষেত্রে কিন্তু যেটা সাধারণভাবেই আমরাও জানি যে টিসিএস ধরুন ভালো করবে, এইচডিএফসি ব্যাংক ভালো করবে, আইসিআইসি ব্যাংক ভালো করবে, হ্যাঁ, কিংবা ধরুন এই এই যেগুলো বড় কোম্পানি আছে, রিলায়েন্স ধরুন ভালো করবে, হ্যাঁ। তো হয়তো যদি বিশাল কিছু খারাপ হয়ে গেল, কোনো স্ক্যাম ধরা পড়লো বা কোনো কিছু ধরা পড়লো, সেটা বাদে এগুলোর খারাপ হওয়ার সম্ভাবনা, আবার বলছি সম্ভাবনা, সেগুলো কিন্তু কম। যদি সম্ভাবনা কম হয়ে থাকে, সাধারণভাবেই আপনি যদি দেখছেন এই কোম্পানিগুলোর কোনো শেয়ার, তার ভ্যালু আপনার কম টাকায় বিক্রি হচ্ছে, মানে ধরুন টিসিএসের শেয়ার আপনি পেয়ে গেলেন, মার্কেট দর হচ্ছে ধরুন 4,000 টাকা, আপনি পেয়ে গেলেন 3,000 টাকা। তো সেই সময় যদি আপনি বিনিয়োগ করেন, লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করার থেকে আপনি তখন ডিরেক্ট স্টকে যদি ইনভেস্ট করেন, এটাকে বলে বাই দ্য ডিপ। তো সেই সময় যদি আপনি করে থাকেন, তাহলে আপনি হয়তো অনেক বেশি রিটার্ন জেনারেট করবেন। সাথে সাথে যদি আপনি মিড ক্যাপ বা স্মল ক্যাপে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনার একজন ফান্ড ম্যানেজার হয়তো আপনাকে বেটার বলে দিতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডে বেশি, মানে কোন স্টক ভালো পারফর্ম করবে। অতএব তারা যেখানে ইনভেস্টমেন্ট করবেন তাদের উপর ভরসা রাখাটা হয়তো সেখানে ভালো হবে। এবার আপনি তাহলে ইন্ডেক্স ফান্ডে কখন ইনভেস্ট করা উচিত? ইন্ডেক্স ফান্ডে সাধারণভাবে আমি যেটা ফলো করে থাকি সেটা হচ্ছে, ধরুন আমরা দেখে নিলাম লং টার্ম ইন্ডিয়া হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি। ইন্ডিয়া যদি একটা ডেভেলপিং কান্ট্রি হয়, স্বাভাবিকভাবেই তার কোম্পানি এবং শেয়ার মার্কেট ভালো ফল দেবে। তাহলে লং টার্মে আপনি যদি ধরেন 3 থেকে 5 বছর, এখানে আপনি যদি দেখেন নিফটি 50 বা সেন্সেক্স, এরা 12 থেকে 15% রিটার্ন জেনারেট করে, অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 15 এই রেঞ্জের মধ্যে রিটার্ন জেনারেট করে। তাহলে আপনার যদি একটা সেফ ইনস্ট্রুমেন্ট চাই যেটার রিস্ক কম এবং 12 থেকে 15%-এর মধ্যে আপনাকে রিটার্ন হয়তো দিয়ে দেবে, যদি না মার্কেটে খুব খারাপ অবস্থা হয় যেমন এখন চলছে, সেই ক্ষেত্রে আপনার হয়তো ইন্ডেক্স ফান্ডে যাওয়া উচিত। তার কারণ ইন্ডেক্স ফান্ডে কী হলো, আপনি বড় কোম্পানিতে ইনভেস্ট করছেন এবং আপনার মানে লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ডের কথা বলছি, মানে নিফটি 50 ইন্ডেক্স বা বিএসসি সেন্সেক্সের ইন্ডেক্স, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, আপনার কিন্তু মার্কেট যা রিটার্ন দিচ্ছে বা দেবে, সেই অনুযায়ী আপনার রিটার্ন আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সুতরাং এইরকম এই জিনিসগুলোকে মাথায় নিয়ে তারপরে আমাদেরকে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে। এই নয় গুগলে আমি লিখে দিলাম যে টপ 10 মিউচুয়াল ফান্ড, এবং টপ 10 মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি দেখলেন হয়তো কোনো একটা কোম্পানির মিউচুয়াল ফান্ড চলে এলো, সেখানে আমি ইনভেস্টমেন্ট করে দিলাম। এটা অনেকেই আমি দেখে থাকি যে তারা করেন, ধরুন গুগলে টপ 10 ইনভেস্টমেন্ট ফান্ড নিয়ে তাদের সেখানে ইনভেস্টমেন্ট করে দিলেন। কিন্তু সাধারণভাবেই এটা কিন্তু ঠিক অ্যাপ্রোচ নয়। সাধারণভাবে আপনার বোঝা উচিত যে আপনি কি করতে চাইছেন, আপনার ফাইন্যান্সিয়াল গোল কী, সেটা অনুযায়ী আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমার আরও এরম ভিডিও দেখতে চান। ধন্যবাদ, থ্যাংক ইউ।